ভারত বাংলাদেশের সম্পর্ক ভেঙে যায়নি, কিন্তু এগোচ্ছেও না। এই মাঝখানে জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে কেউ প্রকাশ্যে ঝগড়া করছে না, কিন্তু ভেতরে ভেতরে দূরত্ব বাড়াচ্ছে। গতকাল ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে। শুনতে খুবই শান্ত, নমনীয় মনে হলেও এক লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে দুই দেশের কূটনীতির সবচেয়ে বড় এক ব্যর্থতার গল্প। প্রশ্নটা তাই খুব সোজা কিন্তু কঠিনও। কেন থমকে আছে? দিল্লির নীরবতায়, নাকি ঢাকার অতিমাত্রায় সক্রিয়তার? আর সবচেয়ে বড় কথা, এই থমকে থাকার খেসারত দিচ্ছে কে? সরকার, নাকি দুই দেশের সাধারণ মানুষ? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ মানেই ভারত বাংলাদেশের একেবারে চুল চেরাভাবে সম্পর্কের বিশ্লেষণ এবং গভীর থেকে বিশ্লেষণ। আর প্রতিদিনকার মতো এই প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। বিশ্লেষণ শুরু করার আগে আমি কয়েকটি প্রশ্ন রাখবো দর্শকদের কাছে। আচ্ছা প্রিয় দর্শক, দিল্লির দিক থেকে কেন স্পষ্ট কোনো বার্তা এখনো পায়নি ঢাকা? ঢাকাও কি অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করেছে? শেখ হাসিনার রেখে যাওয়া জটিল প্রশ্নগুলোর সমাধান ঢাকা দিল্লি কেন করতে পারলো না? বাণিজ্য স্বাভাবিক থাকলেও মানুষে মানুষের সম্পর্ক কেন জমে গেল? আর 17 মাসে কেন এমন কূটনীতিক সিদ্ধান্ত নেওয়া হলো যা বিদ্বেষ বাড়িয়েছে? আর নতুন সরকার এলে কি এই সমস্যাগুলো আপনা আপনি মিটে যাবে? আজকে এই প্রশ্নগুলো আপনাদের সামনেই রাখলাম। এবার চলুন আলোচনার গভীরে যাওয়া যাক। পরমাশিস, তুমি তো গতকালকে শুনেছো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, উনি সম্ভবত ওনার সময়ে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পররাষ্ট্র বিষয়ক যে ব্রিফিং, সেই ব্রিফিংটি এই মন্ত্রণালয় থেকে বা তার দপ্তর থেকে সাংবাদিকদের সামনে ব্রিফিং, এটাই সম্ভবত শেষ ব্রিফিং বলে বাংলাদেশের গণমাধ্যম দাবি করেছে। এবং একেবারে খুব সরল শান্ত স্বীকারোক্তি যা তৌহিদ হোসেন করেছেন, সেটি তুমিও শুনেছো। এবং ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা খোঁজ রাখেন তারা অনেকেই শুনেছেন। কিন্তু আমরা এই যে তার খুব সরল শান্ত চারটি শব্দের একটি বাক্য, এই বাক্যের ভেতরে ভারত এবং বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্কের দায়, ব্যর্থতা, সফলতা, এই বিষয়গুলোই খুঁজে আনবো। এবং তুমি এই বিষয়টি প্রাথমিকভাবে তোমার কাছে কি মনে হচ্ছে যে এই যে আপাত দৃষ্টিতে শান্ত সরল এই বাক্যটি কতটা গভীর, কতটা তাৎপর্যপূর্ণ? আসলে দেখো, ওনার কালকের সাংবাদিক সম্মেলনের ওনার যা বলার ভঙ্গি, আমি বলবো সরল বাস্তবতার একটা কূটনৈতিক স্তরে স্বীকারোক্তি উনি রেখেছেন। সেই স্বীকারোক্তিটা ওনাকে রাখতেই হতো, উনি রেখেছেন যে 17 মাসে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অফিসিয়ালি যা যা হওয়ার তা হয়েছে, কিন্তু সরল বাস্তবতায় একটা বিভেদের ছাপ, বিদ্বেষের ছাপ, অতি সক্রিয়তা দুদেশেই কিন্তু একটা মাত্রাতিরিক্ত জায়গায় গেছে। গণ অভ্যুত্থানের পরে বাস্তবিক প্রেক্ষাপট, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছে, এটা একটা বাংলাদেশের কিছু মানুষজনের, কিছু সম্প্রদায়ের, কিছু মিডিয়ার, কিছু সমাজ মাধ্যমের একটা জিগির তোলা ভারত বিদ্বেষ জিগির, যে জায়গাটা থেকে ভারত ও তার অবস্থান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কি ক্রিয়া প্রতিক্রিয়া রাখা উচিত তারা সেটা রেখেছেন। একটা স্ট্র্যাটেজি পয়েন্ট ভারত সবসময় কথা বলেছে এবং ভারত সবসময় বলেছে যে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ভারত সরকার সবসময় ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে। সামনের নির্বাচন, কিন্তু সরল বাস্তবতা যেটা বাস্তবিক প্রেক্ষাপটে 17 মাসে উনি যেটা ওনার অভিব্যক্তিতে, ওনার অনুভূতিতে, উনিও তো একটা ব্যক্তিকেন্দ্রিক মানুষ, কূটনৈতিক স্তরে একটা আলিঙ্গন স্বরূপ যে রিলেশন, সেটা যেন কোথাও একটা হালকা করেও বাধাপ্রাপ্ত হয়েছে। সেটা ওনার কণ্ঠস্বরে, ওনার অভিব্যক্তিতে, ওনার বাচনভঙ্গিতে, কথায় সেটা পরিষ্কার উঠে এসছে। এটা বাস্তবিক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার কাছে ঠিক আরেকটু পরিষ্কার, আরেকটু খোলসার হতে চাই, মানে আমার নিজের জানার জন্য, যে এই যে তার যে চারটি শব্দের একটি বাক্য, যে ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, 17 মাসে ভারত বাংলাদেশের সম্পর্ক, এই দায় আসলে কাদের? ঢাকার না দিল্লির, না উভয়ের? যেটা পরিস্থিতির বাস্তবায়ন,
তোমার বাড়িতে আগুন লাগলে আমি তো একটু সাবধানে থাকবোই, এটা না, অস্বীকার আমি করার কোনো আমি আমি জায়গা আমি নেই। তোমার কাছে পরিষ্কার, আমি থমকে খুব আছে মানে তোমাকে তো বললাম আলিঙ্গন স্বরূপ হুম। আত্মার আত্মীয়তার যে সম্পর্ক, সেটা যেন কোথাও একটু কম বেশি বিঘ্নিত হয়েছে গণ অভ্যুত্থানের পরে। একটু নিজে আমি অবজার্ভ করছি, বাট আমি সাবধানতা রেখে অবজার্ভ করছি মানে এটা ভারতের কি দুই অবস্থানটা পক্ষই? যেটা ছিল, না ভারতের না, আমি অবস্থানটা যেটা ছিল। তুমি ভারতের অবস্থান বলছো যে সাবধান, মানে একদমই আমি প্রেক্ষাপট, আমি ভিসা বন্ধ রাখা, এদিকে আবার শেখ হাসিনাকে এখানে রাখা, দেশের মানুষকে নিয়েই তো সরকার, অস্বীকারোক্ত করার কোনো জায়গা নেই। গণ অভ্যুত্থানটা কোথায় হয়েছে? বাংলাদেশের মানুষের হয়েছে, একটা সরকার উৎখাত হয়েছে। সে দেশের সেন্টিমেন্টটা বুঝতে হবে। ভারত সেন্টিমেন্টটা বুঝছে, ভারত বলছে যে সে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক, সে দেশের মানুষ যাদেরকে সরকারে ক্ষমতায় আনবে ভারত সরকার অবশ্যই তাদের সঙ্গে কাজ করবে বাস্তবিক প্রেক্ষাপটে। এবং এটা এটা ঘটনা যে ভারত কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো জায়গায় বাংলাদেশের সঙ্গে কিন্তু কোনো আলোচনা, কোনো আলাপ আলোচনা কিন্তু কোনো অবস্থাতে কোথাও বন্ধ রাখেনি। এবং আমরা বহু সময় আলোচনায় বলেছি যে ভারতের যে দৃষ্টিভঙ্গির সময়ের পট পরিবর্তনে দৃষ্টিভঙ্গিতেও কিন্তু বদল এসছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। না, না, আমি কিন্তু হ্যাঁ কোথায় আমি যেন, আমি কোথাও একটা যেন আন্তরিকতার একটা যে ব্যাপার, সেটা কোথাও যেন একটুখানি হালকা থমকে আছে। না না, মানে আমি বলতে যাচ্ছি যে এই আজকের এই যে তার স্বীকারোক্তি ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, তৌহিদ হোসেন যে স্বীকারটা করেছেন অকপট এটাও সরল। একটা পজিটিভ দিক আছে, এটারও আমি একটা আমি আমি পজিটিভ দিক আছে। সেটাই বলছি যে থমকে থাকার বিষয়টি আসলে কাদের জন্য থমকে ছিল 17 মাসে? কেন কি দুপক্ষেরই এর মধ্যে ভূমিকা ছিল, নাকি এক পক্ষের বেশি অন্য পক্ষের কম? মানে ব্যাপারটা আমি এটা আমার এটা কাছে কিন্তু এটা আমি কিন্তু তুলনা দিয়ে, ওটা কিন্তু ওরকম যে নীতি মেপে তুলনা দিয়ে ওর 60% ওর 40%, এটা যদি বলো গণ অভ্যুত্থানের পরের এই ঘটনা, অন্তর্বর্তী সরকার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আমি সবই কূটনৈতিক হয়েছে, সৌজন্যতা, আমি অভিনন্দন, আমি বলছি সবই হয়েছে, দেখো, কিন্তু যে কোথাও একটু, আমি তো ডক্টর বারবার বলছি, ইউনূসকে আন্তরিকতার যে আহ্বান, সেটা যেন কোথাও একটু থমকে আছে, তার পিছনে আন্তরিকতা অনেক কি? আমি প্রেক্ষাপট। বলছি যে কূটনৈতিক শিষ্টাচার পরমা শেষে আমি একটু ক্লিয়ার করছি। ডক্টর ইউনূস একজন ওই সময় গণঅভ্যুত্থান পরবর্তী জনসাধারণের ইচ্ছে বসেছেন এবং সরকার প্রধান, রাষ্ট্রের প্রধান হিসেবে প্রটোকল, যে প্রটোকলের নিয়ম, সেই নিয়মেই কিন্তু ভারত সরকারের প্রধানমন্ত্রী বা ভারত সরকার প্রটোকলের শিষ্টাচার অনুযায়ী সম্পর্ক যতটা সম্ভব করেছে। তুমি বলছো সেখানে আন্তরিকতার কোথাও যাতে কম ছিল, এখানে একটু বিশ্বাস আস্থার সংকট ভারতের দিক থেকে কম ছিল। বাংলাদেশের দিক থেকেও কি ছিল বলে তোমার কাছে মনে হচ্ছে? মানে কি করা উচিত ছিল, কেন হয়নি, সেটা আমি পরে যাচ্ছি। দেখো, বিষয়টা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে, তারা তো নির্বাচিত সরকার নয়। আবার ভারত সরকারের মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিচ্ছে, সম্মান প্রদর্শন করছে, কূটনৈতিক আলোচনা যেমন চলছে, কিন্তু নির্বাচিত সরকারের সঙ্গে যেভাবে যেসব বিষয়গুলো কি বাস্তবায়নের দিকে এগোনো যাওয়া যায়, সেই জায়গা থেকে একটু থমকে থাকা ব্যাপার ছিল। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি আবার যা যা দিল্লি আবার আমি দিল্লির বিষয়টি তুমি ক্লিয়ার করেছো, আমি ঢাকার দিক থেকে শুনতে চাচ্ছিলাম। ঢাকার দিক থেকে দেখো, ঢাকার দিক থেকে আমি যে খুব একটা দেখো, যদি তুমি বলো ইলিশ মাছ পুজোর সময় এসেছে, ঢাকার দিক থেকে তেমন ভাবে কোনো, হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে ডক্টর ইউনূসের কোনো একটা ইলিশ সময় বক্তব্য ছিল ইলিশ ইলিশ তোমার তো শেখ হাসিনার সেভেন সময় সিস্টার হয়েছে। নিয়ে। ইলিশ তো আমার শেখ সব হাসিনার কাজই সময় হয়েছে। আমার সব কাজই যে তোমার পছন্দ হবে এমন কিন্তু কোনো হওয়ার কারণ নেই। ইউনূসের কিছু পরমাশি মন্তব্য বা সেখানকার রাজনৈতিক দলের কিছু মন্তব্য একটা বিরূপ প্রতিক্রিয়া ভারতে তৈরি করেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু মূল বাস্তবতাটা কিন্তু সরকারের সঙ্গে সরকারের, কে কোথায় বিদ্বেষ চড়ালো, কে কি হুমকি দিল, একটা প্রাথমিক ছাপ পড়ে। দীপু দাসের হত্যা, এদেশে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এদেশে মুসলিম ভাইদের উপরে হত্যা, ওদেশেও একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এই সব টানাপোড়েনের কারণে যেন কোথাও একটা দম্ভ হাওয়া, দমবন্ধর মতন পরিবেশ। কিন্তু দেখো, আমি 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 বিশ্বাস করি বাংলাদেশের নির্বাচনের পর, আমি আমি সেই প্রশ্নের আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা আমরা পরে যাচ্ছি। আমি খুব একটু কাট ক্লিয়ার ভাবে এগোতে চাইছি। এই দেখো, দমবন্ধ, উনি যেমন বলেছেন সম্পর্ক একটা থমকে আছে, আমি বলবো কোথাও একটু যেন দমবন্ধ পরিবেশ। হ্যাঁ, কূটনীতিতে সংকট আর থমকে থাকা এক জিনিস নয় পরমাশিস। সংকট হলে ঝগড়া হয়, বিবৃতি হয়, আলোচনাও হয়। আর থমকে থাকলে কথা হয়
কিন্তু সিদ্ধান্ত হয় না। সম্পর্ক আছে কিন্তু উষ্ণতা নেই। আজকে ঢাকা বলছে বিরাট সংকট হয়নি, ঠিক আছে, কিন্তু সম্পর্ক যদি এগোতেই না পারে তাহলে সেটাকে সুস্থই বা কিভাবে আমরা বলবো? পরমাশিস, না আমার দেখো, কাছে আমি আমি সংকট বলবো না। এটা সংকট তো আমাদের দেশের সংকট না, সে তাদের দেশের সংকট। তাদের দেশের সংকট, আমাদের দেশে তো সংকট নয়। কিন্তু এই ঠিক, সংকটময় পরিস্থিতিকে উতরাতে হবে, দায়িত্ব সকলের। কিন্তু কিন্তু তাদের দেশে সংকট হলেও বাংলাদেশের অধিকাংশ মানুষ বা এক শ্রেণীর মানুষ এই সংকটের জন্য বকলমে ভারতকেই দায়ী করে, ভারতের পররাষ্ট্রনীতিকেই দায়ী করে বাংলাদেশের দিক থেকে। তো সেটা কিছু করার নেই। এটা কেন দায়ী করবে বলো, কেন দায়ী করবে? শেখ হাসিনা এদেশে এসে রয়েছেন। না, তার এটা আগে কূটনৈতিক, এটা দেখো, কূটনৈতিক শিষ্টাচার। এই কথাটি শুধু আমি বলছি দেখে আজকেই নতুন নয়, এটা ভারত সরকারের সংশ্লিষ্টরা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত তারাও জানেন যে এই অভিযোগ সাউথ ব্লকে অভিযোগের যে স্তূপ সেটা মোটামুটি অনেকটা বড় উপন্যাসের মতো লেখা যাবে আমার ধারণা। 15 বছর একটি বিশেষ রাজনৈতিক দলকে পরিষ্কার করে বললে শেখ হাসিনা বা তার সরকারকে ঢালাওভাবে সমর্থন করা, এটা ভারতের দিক থেকে অভিযোগ, বাংলাদেশের দিক থেকে ভারতের বিপক্ষে অভিযোগ। একতরফা বাংলাদেশ থেকে বাণিজ্যিক সুবিধা নেয়া, সেটা বাংলাদেশের দিক থেকে একেবারে একতরফা অভিযোগ। সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের মানুষের অভিযোগ যে এই গুলি করে সীমান্তে নিরীহদের মারা হয়েছে। এছাড়াও বাংলাদেশকে ভারত বিভিন্ন সময় তাদের কোট আনকোট বাংলাদেশিদের ভাষায় আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু কোনোভাবেই নতুন কোনো শব্দ বা বিশেষণ নয়, এগুলো কিন্তু প্রচলিত এবং গত 17 মাস ধরে বাংলাদেশের দিক থেকে একেবারে আমি বলবো যে একেবারেই তীরের মতো সাউথ ব্লকের দিকে ধেয়ে গিয়েছে। তাহলে কি বলবো? তাহলে তো সে বলবো যে সেটা আওয়ামী লীগের শাসনকালে হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী তারা নির্বাচিত সরকার। ফলাফল কি আমরা 2024-এর 5ই আগস্ট দেখলাম। ভারত সরকার তার দৃষ্টিভঙ্গির বদল ইতিমধ্যেই ঘটিয়েছে। প্রেক্ষাপট আমার তো ধারণা তাই। যা যা 17 মাসে আমি দেখেছি, আমি সেই জায়গা থেকে বলছি। এটা এটা এই অভিযোগের তীর বা এই যে বিদ্বেষ, এগুলো শোনো, এগুলো একটা কি বলবো, এটা একটা মানে মানুষের ধারণা। সেই ধারণাটাকে সবসময় তোমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? তোমার কর্মক্ষমতা দিয়ে। তুমি বললে সেই জন্যই ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার আসুক। হ্যাঁ, সেগুলো সেগুলো আমি আমি ভারতের দিক থেকে কি বলা হয়েছে সেগুলো আমরা আলোচনায় আসবো, কিন্তু আমরা অভিযোগ পাল্টা অভিযোগের কথা বলছিলাম। বাংলাদেশের দিক থেকে গত 17 মাসে কি অভিযোগ ছিল? আসলে কিন্তু বিষয়টা হচ্ছে পাল্টা অভিযোগের মধ্যে যে একটা ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া অনেক সময় একটা দমকা পরিস্থিতি, থমকে যাওয়া পরিস্থিতি তৈরি করে। কিন্তু এর আশু সমাধান আমি খুব সামনেই দেখতে পাচ্ছি। নির্বাচিত সরকার আসবে, অবশ্যই প্রতিবেশী অবশ্যই রাষ্ট্র, ভৌগোলিকভাবে প্রতিবেশী রাষ্ট্র, সব দিক থেকে। আর শোনো, সম্পর্ক তোমার সঙ্গে আমার আছে বা ছিল বা আগামীতে থাকবে, সেই বিশ্বাসের বা আস্থার জায়গাটা থাকলেই তবে কিন্তু সেন্টিমেন্টালি বলবো এখন ওর সঙ্গে আমার একটা দমবন্ধ আস্থা বা পরিবেশ বিশ্বাস, চলছে। দেখো আস্থা বা বিশ্বাস পারস্পরিক দিক থেকেই কমে গিয়েছে গত 17 মাসে। যেটা ঢাকা দিল্লিতে যে সম্পর্কে টানাপোড়েন আমরা দেখেছি। কিন্তু আমরা একটু সামনের দিকে মানে কেন 17 মাসের যে এই 17 মাসের যে ফাঁক ফোকর গুলো ছিল, হয়তো দিল্লির দিক থেকে আমরা আগে শুরু থেকেই বলেছি, আমরা তো প্রথম কলকাতা সবসময় বরাবরই দিল্লির কূটনীতিতে এই 17 মাসে তারা যে রোল প্লে করেছে, আমরা সবসময় বলেছি, কুর্নিশ করেছি যে দিল্লি কিন্তু বাংলাদেশের বিষয়ে, ঢাকার বিষয়ে খুবই সংযমী ছিল। ঢাকা এবং ঢাকার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের এবং প্রধান উপদেষ্টা স্বয়ং, এবং অবশ্যই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে, এবং একেবারেই বলবো যে সরকার ঘনিষ্ঠ আরো কিছু ছোটখাটো রাজনৈতিক দলের পক্ষ থেকে যেরকম ভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা ভারতকে নিয়ে কথা হয়েছে, সেই তুলনায় গত 17 মাসে সাউথ ব্লকের পক্ষ থেকে রিয়াকশন দেখানো হয়নি। সেই অর্থে আমি সে কারণেই বলবো যে ঢাকা যে অতিমাত্রায় রিয়াক্টিভ ছিল, সেই তুলনায় আমাদের সাউথ ব্লক কিন্তু অনেকটা প্রতিক্রিয়াহীন থেকে এই রিয়াকশনের জবাব দিয়েছে। মানে সেক্ষেত্রে আমি বলবো যে 17 মাসের আগের, অর্থাৎ শেখ হাসিনার সময়কালের সাউথ ব্লকের বাংলাদেশ নির্ভর কূটনীতি থেকে আমি বলবো 17 মাসে সাউথ ব্লকের কূটনীতি অনেকটা বেশি ম্যাচিওর ছিল। এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, এবং আমার যেটা
অবজারভেশন পাওয়ার আমি দেখেছি। দেখো, এটা তো বিষয়টা তুমি লাস্ট 17 মাসের কথা বলছো, তো এটা তো স্বাভাবিক। বিষয়টা হচ্ছে অশান্ত হচ্ছে বাংলাদেশ। যে অশান্ত হবে, যে অশান্তির মধ্য দিয়ে যাবে, তার চোখে মুখে পরিবেশে তার ভাষাগত শব্দ চয়নে সবকিছুতেই কিন্তু একটা উত্তেজনা, প্রতিক্রিয়াশীল সেটা পরিবেশ আসবে। এটা আমি একটা ব্যক্তি, তোমার আমার ধর সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক থেকে অবজারভেশন থেকে বলি। তো সেক্ষেত্রে বাংলাদেশ অশান্ত হয়েছে, তো বাংলাদেশের পক্ষ থেকে তো অবশ্যই প্রতিক্রিয়া বেশি থাকবে। আমরা তো অশান্ত ছিলাম না, আমরা অবজার্ভ করব। না, তবুও কিন্তু এবং কিছু যে অবজার্ভ করে তাকে অত্যন্ত পরিশীলিত দৃষ্টিভঙ্গি নিয়ে অবজারভেশনটা না রাখলে এবং নিরপেক্ষতা দিয়ে না রাখলে, তাহলে কিন্তু আগামীতে পথ চলা যাবে না। সে কারণেই কিন্তু জয়শঙ্করের বাংলাদেশ যাওয়া, দুদেশের সীমান্ত পর্যায়ের আলোচনা, দেশের বাইরে বিদেশের মাটিতে দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, এটা পালস বোঝা। আমি এখনো আশাবাদী। একদম কিন্তু একদম যে তুমি বরাবরই আশাবাদী, আমরাও বাস্তব আশাবাদী। পরিবেশের মধ্য দিয়ে তৌহিদ হোসেন লাস্ট 17 মাস গেছেন, সবচেয়ে বেশি পালসটা তো উনি বুঝেছেন। কষ্ট যদি বলো, কষ্ট ওনার কাছে আছে, সেই জন্যই উনি এই শব্দটা ব্যবহার করেছেন। আমারও বিশ্বাস থমকে যে এই থাকা। তৌহিদ হোসেনের এই বক্তব্য যে ভারতের সঙ্গে সম্পর্ক থমকে রয়েছে, এ জাতীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্টেটমেন্টের পাল্টা বা তাদের দিক থেকেও একটি রিয়েলাইজেশন বা বাংলাদেশের এই এই যে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পাল্টা কোনো মন্তব্য আমাদের সাউথ ব্লকের দিক থেকেও উঠে আসবে, এমনটা প্রত্যাশা থাকবে প্রথম আমি একদম কলকাতা। এটাতে আশাবাদী, এবং আমার ধারণা বিদেশ মন্ত্রকের তরফ থেকে ওনার এই বক্তব্যকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার ধারণা একটা পজিটিভ বার্তা ভারত সরকার দেবে বাংলাদেশের জন্য, এটা আমি বিশ্বাস করি। একদম। এবার আমি দিল্লি এবং ঢাকা গত 17 মাসে যে তাদের কি করা উচিত ছিল, কোথায় তারা কি করেনি, কিংবা যে প্রশ্ন দুই দেশের সাধারণ মানুষ যারা রাজনৈতিক নয় ছয় বোঝেন না, আমি বারবার এই শব্দটি ব্যবহার করি, অধিকাংশ মানুষই কিন্তু ঢাকা দিল্লির এই সম্পর্কের কূটকাচালিতে বিরক্ত, এবং তাদের তাদের প্রত্যেকেরই বক্তব্য যে তারা এই দুই দেশের সরকারের যে কূটনৈতিক আচরণ, তাতে তারা বলির পাঠা হয়েছেন সাধারণ মানুষ যারা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য রাখতে চান। তারা কিন্তু অনেক ক্ষেত্রেই রুষ্ট। তো আমরা আমাদেরও বক্তব্য, আমাদের উদ্দেশ্য সেই সমস্ত দর্শকদের প্রতি থাকে, অনুরোধ থাকে, এবং তাদের তাদের ভালোবাসা বা তাদের শ্রদ্ধার কারণে আমরা স্ক্রিন শেয়ার করি। আমাদের কিছু বিষয়টা প্রশ্ন। তোমাকে এখানে আমি আরেকটু খোলসা করে বলি। বিষয়টা হচ্ছে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু সুযোগ সন্ধানী মানুষ, কিছু মানুষ রাজনীতি করেন, ব্যক্তির স্তরে মুনাফা লোটার চেষ্টা করেন, বিদ্বেষমূলক একটা মানসিক পরিবেশ নিয়ে তারা কিছু বার্তা দেন, কিন্তু এতে করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। তারা স্যাক্রিফাইস করেন, তারা সার্ভাইভ করতে পারেন না। তারা মানে যেমন ধরো বাংলাদেশ থেকে কলকাতায় মানুষ আসতে পারছেন চিকিৎসা করাতে, ঘুরতে বেড়াতে, এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে, যদিও এটা একটা ভারত সরকারের তরফ থেকে একটা সতর্ক বার্তা বা একটা সাবধানতা, কিন্তু অকারণে বিদ্বেষ ছড়িয়ে, অকারণে সমাজ মাধ্যমকে ইউজ করে যারা এইসব কথা বলছেন, সেই ক্ষেত্রে আমি বলবো দুই দেশের রাষ্ট্রপ্রধানকে, দুই দেশের সংশ্লিষ্ট দায়িত্ববান রাজনীতিকদের এই বিষয়গুলো একটু আপনারা যদি সচেতন হয়ে দেখেন, তাহলে আমার বিশ্বাস ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক, সেটা কিন্তু বেঁচে থাকবে এই দুই বাংলার মাটিতে। হ্যাঁ, একদমই। আমরা এখন প্রশ্নের দিকে যাই। দিল্লির দিকে বেশ কয়েকটি প্রশ্ন, যেটি সঙ্গতভাবেই গত 17 মাসের ঢাকা দিল্লির যে সম্পর্ক আমরা দেখেছি, সেই প্রেক্ষিতে এসেছে যে দেখো, বাংলাদেশ বারবার বলেছে যে ভালো কাজের জন্য তাদের সম্পর্ক চাই, কিন্তু দিল্লি থেকে কেন কোনো স্পষ্ট রোডম্যাপ দেখা গেল না পরমাশিস। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে নিয়ে বিষয়টি কি শুধুই আইনি ছিল নাকি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, সেক্ষেত্রেও কোনো পরিষ্কার ধারণা দিল্লির পক্ষ থেকে ঢাকা পায়নি। দিল্লি কি ভেবেছিল যে সময় গেলেই সব ঠিক হয়ে যাবে? দেখো, দক্ষিণ এশিয়ার সময় বলে যে সমস্যা ঠিক হয় না, সমস্যা জমে থাকে। আর এই জায়গায় দিল্লির নীরবতা আস্থা বাড়ায়নি পরমাশিস, বরং সন্দেহ বাড়িয়েছে। দিল্লির কাছে এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের বা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা ভাবেন, তারা অনেকেই সম্ভবত আমরা যে প্রশ্ন আজকে তুলে দিলাম, সেটা কিন্তু অনেকেই সহমত হবেন কিংবা ভিন্ন মত হতে পারেন। একই রকম ভাবে ঢাকাও দায় এড়াতে পারে না পরমাশিস। দেখো, ঢাকার দিকেও একই রকম ভাবে কিছু তির্যক প্রশ্ন আছে। প্রতিটি ঘটনায় এত দ্রুত তীব্র প্রতিক্রিয়ার দরকার আসলে কি ছিল? সেটা কি সাধারণ মানুষের
শুধু শুধু হাততালি করানোর জন্য? সব বক্তব্য কি কূটনৈতিক সংযমে বলা হয়েছে? অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কি কোথাও গিয়ে পররাষ্ট্রনীতিকে খুব মারাত্মকভাবে প্রভাবিত করেছে? দেখো পরমাশিস, কূটনীতি মানে শুধু কিন্তু ক্ষোভ প্রকাশ নয়। কূটনীতি মানে সঠিক শব্দ, সঠিক সময় এবং অবশ্যই সঠিক নীরবতা। আর এই জায়গায় ঢাকাও সবসময় কিন্তু পরিমিত ছিল না। তুমি বলো এবার। তাদের দিক থেকে যে প্রশ্ন, অবশ্যই সেই প্রশ্ন তারা রাখতে পারেন, তারা তাদের জায়গা থেকে তারা ঠিক। কিন্তু তুমি আমার কাছে যে প্রশ্নগুলো করবে, আমি দেখব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন জায়গায় আমি এই মুহূর্তে আছি কিনা। থাকলেও, উত্তর দেওয়ার মতন জায়গায় অবস্থানে থাকলেও আমি দিইনি উত্তর। কেন দিইনি? বাংলাদেশ এই মুহূর্তে সেই জায়গায় নেই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে কাকে নিয়ে আসবে, এটা তো একটা তৈরি করা জিনিস। তাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এরা তো কন্টিনিউয়াস থাকবে না। আমি আবারও বলছি, কিন্তু ভারত সরকারের কিন্তু বাংলাদেশের প্রতি এখন একটা তো মানে 17 মাস আবহমান তো সম্পর্ক থাকবে, কিন্তু 17 মাসের অবজারভেশনটাই ইন্ডিয়া গভর্নমেন্টের কিন্তু বেশি ছিল। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু বিদ্বেষ ছড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে চাপানুতোর পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে দমবন্ধ পরিবেশ। পরমাশিস, দমবন্ধ পরিবেশ কথাটি উনি বলেননি, উনি বলেছেন থমকে আছে। হ্যাঁ, আমি বলছি দমবন্ধ, আমি আমার পার্ট থেকে বলছি দমবন্ধ, উনি বলছেন থমকে আছে। সবচেয়ে বেশি ভালো বিষয়টি কূটনৈতিকভাবে কারা নিরীক্ষণ করতে পারেন? বিদেশ মন্ত্রকের ভাগা ভাগা কূটনীতিকরা। তাদের নিরীক্ষণটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই 17 মাসে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, উনি তো বলছেন থমকে আছে, আমি বলছি দমবন্ধ পরিবেশ। কেন? আমরা বর্ডারে গিয়ে দেখিনি? তো বাস্তব সত্যিকারের বিচক্ষণতার সঙ্গে একটা নিরীক্ষণ করা, এটাই যে তুলে ধরেছে, আমার বিশ্বাস, আবারও বলছি, ভারত সরকার এ প্রসঙ্গে বাংলাদেশের সরকারের কাছে অবশ্যই একটা আস্থাবর্ধক বার্তা দেবে। পরমাশিস, চলো একটু পেছনের দিকে তাকাই। দেখো, শেখ হাসিনার সময় ঢাকা দিল্লি সম্পর্ক দাঁড়িয়েছিল ব্যক্তিগত আস্থার রাজনৈতিক বোঝাপড়ার উপর। আর এই সরকার বদলানোর পর সেই জায়গায় তৈরি হয় এক শূন্যতা, প্রকট শূন্যতা। আমি আরো গভীরভাবে বলে বা তীর্যকভাবে বললে প্রকট শূন্যতা। সঙ্গতভাবে এখন প্রশ্ন, এই শূন্যতা পূরণ করার দায়িত্ব কার ছিল বা কাদের ছিল? দিল্লি কি নতুন বাস্তবতা বুঝতে দেরি করেছে? ঢাকা কি পুরনো ক্ষোভ থেকে আর বেরোতেই পারেনি? এই শূন্যতাকেই আজ থমকে দাঁড়িয়ে থাকা বলা হচ্ছে। বলতে পারো, একই কথা বলতে পারি। কিন্তু উনি এই কথাটা বলেছেন, আমি এটাকে একদম সহমত ব্যক্ত করছি। কিন্তু এর উপরে আমি আরো বলছি যে ভারত সরকারের কিন্তু, যতটুকু আমার অবজারভেশন, ভারত সরকারের কিন্তু দৃষ্টিভঙ্গির বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু কিছুটা বদল ঘটেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্য এতটা, আমি নিজেই বলছি, এতটা হতাশা হওয়ার কোনো জায়গা নেই। না, আমাদের সেটা কি অনেকটা সেটা কি বেশি। দেরিতে হয়েছে নাকি একটু হ্যাঁ, দেরিতে হয়েছে? এই বোধোদয়টা কি একটু দেরিতে হয়েছে বা এখনো পুরোপুরি হয়েছে? দেখো, এর 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 কোথায় এন্ড আছে এটা তো বলা যাবে না। বোধোদয়, কিন্তু শুরু তুমি দেরিতে হয়েছে। হয়েছে কেন বলবো? গণ অভ্যুত্থান কবে হয়েছে? 2024-এর পরে হয়েছে। 2024-এর 5ই আগস্ট। 2024-এর 5ই আগস্ট না দেখলে ভারত তার দৃষ্টিভঙ্গি বদল করতে পার না। তাহলে কি তার আগে করো দৃষ্টিভঙ্গি বদল? কেউ কি ভাবতে পেরেছিল বাংলাদেশের তলায় তলায় এই গভীর ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে? আমি আমি বলবো, কেন দেরিতে হবে? অবশ্যই দেরিতে কেন হচ্ছে? মাত্র তো 17টা মাস। একটা নির্বাচিত সরকার, তুমি বলো না, একটা নির্বাচিত সরকার নেই, অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া গভর্নমেন্ট যদি বলতো টোটাল শাটডাউন থাকবে সবকিছু, ওদেশে নির্বাচন হবে, সরকার আসবে, আমাদের এখান থেকে পুষ্পস্তবক যাবে, শুভেচ্ছা বার্তা যাবে, তারপর গঠন হবে, সবকিছু বন্ধ। তা তো হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের এই 17 মাসের ব্যবসা বন্ধ হয়েছে। আমি সেই 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 প্রসঙ্গে আসবো, আমি সেই প্রসঙ্গে আসবো। তো আমি দিল্লির দিকে যেরকম প্রশ্ন শুনলাম, ঢাকাও তাহলে তাদের পুরনো ক্ষোভ থেকে ঢাকাও কি 17 মাসে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি বা বেরিয়ে আসার চেষ্টা করেনি? না, দেখো, এটা এটা আমি যে তাদেরকে দোষারোপ করব, এটা দোষারোপ করা ঠিক না, ক্ষোভ না। একটা তারও দায়িত্ব যদি তুমি বলো, সেও গিয়ে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাংলাদেশের পাশে সরকার ছিল, সে দেশের সরকারটা পরিচালনা করছে আওয়ামী লীগ। তারা নির্বাচনের মধ্য দিয়ে জিতে এসছে। কিরকম জিতে এসছে? নির্বাচন প্রহসন হয়েছে না গায়ের জোয়ারি হয়েছে?
ইনক্লুসিভ ইলেকশন হয়নি। কিছুদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও বার্তায় বলেছেন, বরঞ্চ তাদের দেরিতে বোধোদয় হয়েছে। ক্ষোভ তো জমে থাকতেই পারে, কিন্তু সেই ক্ষোভ জমে থাকার মধ্য দিয়ে দেখতে হবে সেখান থেকে তো ফিরে সাধারণ আসতে মানুষ হবে। ক্ষতিগ্রস্ত সেখান থেকে হচ্ছে তো কিনা। ফিরে আসতে হবে। তুমি তোমার ভাষ্যই বলি যে দিল্লি তাদের পরিবর্তিত পরিস্থিতি বা বর্তমান বাস্তবতা তুমি বলছো, বা আমরাও সেটা বারবার বলছি যে তারা সেই আগের অবস্থান থেকে ফিরে এসে সামগ্রিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে শুরু করেছে। এক্ষেত্রে কি 17 মাসে ন্যূনতম বাংলাদেশের দিক থেকে দিল্লির প্রতি দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যদিও বিশ্লেষণ করার দায়িত্ব তোমার, আমি শুধু তোমাকে তোমার ইনপুট দিচ্ছি যে আমার মনে হয় না যে ঢাকার দিক থেকে দিল্লির প্রতি কোথাও গিয়ে ক্ষোভ কোনো অংশে কমেছে, বরং প্রতিদিন যদি না ক্ষোভের কমে, শোনো, যদি না কমে তাহলেও দোষের না, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু বক্তব্য যেটা ভারত বাংলাদেশের মধ্যে অনভিপ্রেত, যেটাকে বলে অনভিপ্রেত পরিবেশ তৈরি করেছে, একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছে, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো বেশ, ফ্রুটফুল জায়গা নেই। এই বিদ্বেষটা মূলত ছড়িয়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে, কিন্তু একটা অস্বস্তিকর প্রশ্ন রয়েছে পরমাণু। দুই দেশের মধ্যে পণ্য চলাচল ঠিক যা হচ্ছে, ট্রাক আসা যাওয়া করছে, ব্যবসা বাণিজ্য আগের তুলনায় প্রায় 8 থেকে 12% বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য ভিসা কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষ এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে সন্দেহের চোখে দেখছেন। ছাত্র, রোগী, পরিবার অনেকেই বাংলাদেশ ভারত করতে পারছেন না, কারণ সম্পর্ক চালানো হয়েছে ফাইল দিয়ে, মানুষ দিয়ে হয়নি। ফলে ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ দূরে সরে যাচ্ছেন না। এটা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্যই ভয়াবহ এক বিপজ্জনক সংকেত পরমাশিস, যা কিন্তু এই দুই সরকার 17 মাসে দায় এড়াতে পারবে না। সেটা বলতে পারো, সেটা বলতে পারো, সেটা কিন্তু আমিও বিশ্বাস করি, কিন্তু আমি আবার এটাও বিশ্বাস করি এই পরিবেশ কিন্তু কেটে যাবে। দেখো, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলি, যে অতি সম্প্রতি যেটা আমি দেখলাম ক্রিকেট দুনিয়া নিয়ে, যেটা হলো মুস্তাফিজুরকে বাদ দেওয়া, আইপিএল এ খেলতে না পারা, টি-20 বিশ্বকাপে, এগুলো নিয়ে এই সব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটা বড় পরিস্থিতি দাঁড় করিয়েছে, যাতে করে যেন দুদেশের বাতাসে কিন্তু একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। তো সেই বিষয়গুলো, এর দায় বা দায়িত্ব কাদের? আমি বলবো অবশ্যই এখানে কিছু বিসিসিআই এর ভুল ছিল, আইসিসির তো খুব বড় মাপের ভুল, যেগুলো এই ভুলটা, আজকে আমি ভুলটা বলছি, এই ভুলটা কতটা আগামী দিন একটা আমার এই বক্তব্যটা সঠিক বলে মনে হবে সেটা সময় বলবে। কিন্তু আমি যদি বলি যে আইসিসি ভুল করেনি বা করেছে, আইসিসি কি হয়েছে, তাহলে এত বিতর্ক তৈরি হলো কেন? এত কিছু ঘটলো কেন? কোথাও সিদ্ধান্তহীনতায়, কিছু পাল্লাভারির দিকে ঝোঁকা, এই নিয়ে তো আজকে বিতর্ক অবশ্যভাবে বিতর্কের দানা বেঁধেছে, এবং বিতর্কের দানা বাঁধার পাশাপাশি কিন্তু দুদেশের সাধারণ মানুষের মধ্যে, দেখো, আমি আমার দেশটাকে ভালোবাসি, এতে কোনো অন্যায় নেই। একজন বাংলাদেশি তার দেশটাকে ভালোবাসবে, এতেও কোনো অন্যায় নেই। তো সেই দেখো, জায়গা থেকে কিন্তু বিদ্বেষের বাতাবরণ তৈরি হবে, কিন্তু এই বিদ্বেষের বাতাবরণ তো জীবনকে আমাদের এগিয়ে নিয়ে যাবে না, পিছিয়ে দেবে। সেই জন্য এগোনোর দেখো, জন্য সরকারি পর্যায়ে আরেকটু, যদি সকলে আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু যত্নবান হন, লালন করেন বিষয়টাকে সচেতন ভাবে, কূটনৈতিক ভাবে, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা অবশ্যই আবার আগামীতে সুন্দর থেকে সুন্দরতর জায়গায় যাবে। আর অবশ্যই তখন আর পররাষ্ট্র উপদেষ্টা যিনি আসবেন, যিনি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, বা আমাদের যেমন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জয়শঙ্কর, তাদের মধ্যে আর এই জাতীয় বাক্যবান, মানে অভিব্যক্তি সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে না যে সম্পর্কটা থমকে আছে। থমকে থাকা জায়গাটা কখন কে বলে যে সম্পর্কটা নিয়ে বাঁচতে চায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই এই দুই দেশের সম্পর্কে, যে আজকে যে দুই দেশের সম্পর্কের বাস্তবতা, সেই সম্পর্কের বাস্তবতার আগুনে ঘি কারা ঢাললো। দেখো, গত 17 মাসে দুদিক থেকেই কিছু কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো সমস্যায় জল ঢালেনি, বরং অনেকেই মনে করেন যে আগুনে ঘি ঢালা হয়েছে। কখনো অপ্রয়োজনীয় মন্তব্য, কখনো অহেতুক নীরবতা, আবার কখনো অতিরিক্ত আবেগ দিয়ে আমরা কথা বলতে দেখেছি। হয়তো ঢাকা থেকেই এই বিষয়টি বেশি হয়েছে, তবে দিল্লিও দায় এড়াতে পারবে না। ফলাফল কি দাঁড়িয়েছে? ফলাফল দাঁড়িয়েছে মিডিয়ায় বিদ্বেষ ছড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়িয়েছে, আর সাধারণ মানুষের মন ভারাক্রান্ত হয়েছে। কূটনীতি যদি মানুষের দূরত্ব বাড়ায় পরমাশিস, তাহলে সেটা ব্যর্থ কূটনীতি। আমি বলবো না পুরোপুরি ঢাকা এবং দিল্লির এই কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ব্যর্থ গত 17 মাসে। তারা হয়তো তাদের ভাষায় কূটনীতিতে কোটান কোট
তারা হয়তো কোট আনকোট তাদের ভাষায় কূটনৈতিক ভাষায় বলবে সম্পর্ক শীতল রয়েছে, সম্পর্ক থমকে রয়েছে বা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমি বা তুমি বা আমরা দুই দেশের সাধারণ মানুষের চোখে যেটা দেখেছি সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, সেটা তো অস্বীকার করা যাবে না পরমাশিস। সুতরাং কূটনীতিতে তারা পুরোপুরি সফল হয়েছে এটাও আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় না। তুমি কিভাবে দেখছো? না, কূটনীতিতে সফল হয়েছে বা পিছিয়ে রয়েছে এই বিষয়টা আমার মনে হয় না এত তাড়াতাড়ি নিরীক্ষণ করার বিষয়। আমি দেখো, 17 মাসের হিসেবে কথা বললাম। না, আমি বলবো ওই 17 মাসের হিসেবটা কিন্তু দেখো আমি বারবার বলছি, বিষয়টা হচ্ছে যদি ভারত বাংলাদেশের মধ্যে এই প্রধানমন্ত্রী এখানে চলে আসলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর আমাদের দেশের প্রধানমন্ত্রী টোটাল বলে দিল যে বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত সবকিছু সিল করে দাও, সেই পরিবেশ তো হয়নি। যতটুকু এমার্জেন্সি পিরিয়ডে যেমন যতটুকু যা রাখার দরকার ততটা রাখা রয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরে যারা আসবেন ক্ষমতায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে, দেখবে পরিবেশ সব ঠিক হয়ে যাবে। এখন তো একটা মানে এমার্জেন্সি সিচুয়েশন, যেটা আমি আগেও বলেছিলাম। যদি কেউ ডক্টর ইউনূসকে একজন পরিশীলিত মানে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বা তারা আগে যারা সরকার চালিয়েছে তাদের সঙ্গে তাকে তুলনা করেন, তাহলে কিন্তু ভুল। ডক্টর ইউনূসের কাছে কিন্তু সবকিছুটাই এখনই পাওয়ার চাওয়াটা বা পাওয়াটা, উনি কতটা সার্থক, উনি কতটা সফল, সেটাকে যদি বিশ্লেষণ করা খুব ভুল হবে। উনি একটা এমার্জেন্সি পিরিয়ডের মধ্যে জায়গায় গিয়ে চেয়ারটায় বসেছে, জায়গাটাকে একটা স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে নিয়ে এসে সুন্দরভাবে পরিচালনা করে একটা নির্বাচনকে সামনে এনে নির্বাচন করিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা হবে, একটা দেশে নতুন সরকার গঠন হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই উদাহরণটা দিয়ে বলছি যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বাস্তবতাটার সুফল এবং কুফল কোন পর্যায়ে, তার রেজাল্ট এই 17 মাসের দিয়ে কিন্তু চিন্তা করলে ভুল করা হবে। তার কারণ ভারত বাংলাদেশের সঙ্গে তো সম্পর্ক 17 মাসে বন্ধ হয়ে যায়নি, থমকে আছে, এগোয়নি এগোয়নি। সামনে। নির্বাচিত তোমার সরকার হোক, যাতায়াত তো বন্ধ হয়নি, কূটনৈতিক স্তরে আলোচনা তো বন্ধ হয়নি, সেটা আমরা সবাই দেখেছি। আবার এর মধ্যে বিদ্বেষও ছড়িয়েছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, কিছু মানুষ, সমাজ মাধ্যমে কিছু ঘটনা ঘটলে আজকে আমরা কেন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, সেখানে কিছু হয়েছে বলেই সেখানে অশান্তি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে মেলামেশা থমকে যাচ্ছে। তো উনি ভুল কথাই বলেছেন, সব ঠিক হয়ে যাবে। ভারত সরকার আশাবাদ ব্যক্ত করেছে দেশটা নির্বাচিত সরকার হোক, বাংলাদেশের মানুষ যাকেই ক্ষমতায় আনবে আমরা তাদের সঙ্গে সাধুবাদ, শুধু মুখে বলেনি। আমরা আমিরের সঙ্গে দেখা করার কথা বলেছেন, বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রী গত হয়েছেন, পরলোকগত হয়েছেন, আমাদের বিদেশমন্ত্রী গেছেন। কোথায়? বরঞ্চ বলবো যেটা হওয়ার ছিল সেটা তার চাইতে বেশি হয়েছে, কিন্তু টানাপোড়েনের পরিবেশ তৈরি হয়েছে অবশ্যই, সেই জন্য থমকে আছে। আমি বলবো দমবন্ধ পরিবেশ, সব কেটে যাবে। অনেক ধন্যবাদ পরমাশিস, শেষ করব। শুধু আমরা প্রত্যাশা রাখছি সম্পর্ক স্বাভাবিক হবে, আবার অতীতের থেকে ভালো হবে, শক্ত হবে, পারস্পরিক বিশ্বাসযোগ্যতায় সম্মানের সঙ্গে একটা ব্যালেন্স রিলেশনশিপ আমরা দেখব। আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে এটা প্রত্যাশা থাকবে। তবে কিছু এই সঙ্গে আমাদের প্রস্তাবও থাকবে। দেখো বড়মাসিস, আমরা সবসময় গত 17 মাস তো বটেই, আমরা তার আগে থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি। যখন বাংলাদেশের অভ্যন্তরে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন শুরু হয়েছিল তখনও আমরা এই বিষয় নিয়ে মুখ খুলেছিলাম, সরব হয়েছিলাম, এবং এতে করে যে দুই দেশের সম্পর্ক নষ্ট হবে এবং একটা বড় বিবর্তন আসতে চলেছে আমরা কিন্তু তখনই ইঙ্গিত দিয়েছিলাম। এবং তারপরে 2024-এর জানুয়ারিতে আমরা দেখলাম বাংলাদেশের একটি নির্বাচন হলো, এবং তথাকথিত সেই নির্বাচনের ফলাফল নিয়ে মানুষ একটা প্রতিক্রিয়া জানালেন 2024-এরই আবার 5ই আগস্টে। কিন্তু 17 মাসে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক নিয়ে আমরা কথা বললাম বা কথা বলছি, বা আমরা 17 মাস ধরে আলোচনা চালিয়ে গিয়েছি দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, এক্ষেত্রে ঢাকা দিল্লির ভূমিকা তুমি বললে যে নিক্তি দিয়ে, দাড়িপাল্লা দিয়ে মাপা খুব কঠিন, কে এগিয়ে কে পিছিয়ে, কিংবা কার কত পার্সেন্টেজে কার দায়, কে ভালো করেছে, সেটা একদমই ঠিক। এটা এমন সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক নিক্তি দিয়ে বা কোনো মাপার যন্ত্র নেই। এটা বুঝতে হয় অনুভূতি দিয়ে, এটা বুঝতে হয় সৌজন্যতা দিয়ে, পারস্পরিক সম্মানের মধ্য দিয়ে, এবং অবশ্যই পারস্পরিক নিজস্ব দেশের স্বার্থের মধ্য দিয়ে।
কিন্তু তবুও কিছু বলবো যে তবুও আমাদেরও কিছু বলার থাকে, যেহেতু আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, দুই দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছি। সেক্ষেত্রে আমাদেরও মনে হয় যে দিল্লির উচিত ছিল নতুন বাস্তবতাকে দ্রুত মানিয়ে না, আর ঢাকার উচিত ছিল আবেগ কমিয়ে কৌশল বাড়ানো। মানুষে মানুষের সম্পর্ককে দুই দেশই অবহেলা করেছে, আর এই অবহেলার খেসারত দিচ্ছেন দুই দেশের সাধারণ মানুষ। বন্ধুত্ব শুধু সরকারের মধ্যে হলে চলবে না পরমাশিস, বন্ধুত্ব টিকে থাকে মানুষে মানুষের মধ্যে। ফলে আমাদেরও সূক্ষ্ম বিশ্লেষণ যে দুপক্ষই বলছে যে বিরাট সংকট নয়, কিন্তু সম্পর্ক যদি হাঁটতেই না পারে পরমাশিস, তাহলে সুস্থ বলা যায় কিভাবে, কিভাবে সেটা মানা যায়? রোগ ধরা না পড়লেও শরীর যে ভালো না সেটা কিন্তু পরিষ্কার। প্রিয় দর্শক, শেষ করব আজ ঢাকায় বলা হয়েছে সম্পর্ক থমকে আছে। এটা শুধু একটা অভিযোগ নয়, বরং এটা একটা সতর্ক সংকেত। প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে যে নতুন সরকার এলেই কি এই থমকে থাকা আপনা আপনি কেটে যাবে, নাকি দিল্লি ঢাকা আবারও সময়ের ঘাড়ে দায় চাপাতে শুরু করবে? সময় কিন্তু অপেক্ষা করে না, সম্পর্ক সুযোগ দেয় না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর আজকের এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি সার্বিকভাবে ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরোনো ভিডিও দেখে যদি সত্যিকার অর্থে ভালো লাগে, চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।